আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি তাজমহল নামের এক অবিনশ্বর প্রেমের গল্প, যেটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। দীর্ঘ পথ পেরিয়ে গ্রামের দিকে ছুটে চলছিল একটি পুরনো বাস। জানালার বাইরে ধানক্ষেত, তালগাছ আর দূরের নীলাভ আকাশ যেন একের পর এক দৃশ্যপট বদলে দিচ্ছিল। সেই বাসেই যাত্রী হিসেবে ছিলেন ডক্টর সৈয়দ তাজ, শহুরে শিক্ষায় শিক্ষিত অথচ অদ্ভুতভাবে গ্রাম বাংলার প্রতি টান অনুভব করা এক তরুণ চিকিৎসক। যাত্রাপথের মাঝামাঝি সময়ে একটি শিশুকে দেখে বাসের ভেতরে হালকা অস্থিরতা ছড়িয়ে পড়ে সবার মাঝে। শিশুটি বমি বমি ভাব নিয়ে ভয়ে কুঁকড়েছিল। তখন তাজ নিজের ব্যাগ থেকে দারচিনির একটা টুকরো বের করে ছেলেটির মুখে চাবাতে দেন। কিছুক্ষণের মধ্যেই শিশুটির অস্বস্তি অনেকটাই কমে আসে। এই ঘটনাতেই মুগ্ধ হয়ে পড়েছিল বাসে থাকা এক তরুণী। এই তরুণী আর কেউ না, সেই এনএসইউ এর ফ্ল্যাশমবের জ্বালা জ্বালা গানের সাথে নাচ করা ভাইরাল লাল জামা পরা আপুটা, যার নাম হচ্ছে মেধা। কৌতূহল আর প্রশংসার মিশ্র অনুভূতিতে সে ডাক্তার তাজের ফোন নাম্বার চাইলে তাজের মাথায় দুষ্টুমি চেপে বসে। বাসের সামনের দিকে বসা এক যাত্রীর গেঞ্জিতে বড় বড় অক্ষরে লেখা ছিল একটা লাল মরিচ কোম্পানির বিজ্ঞাপন ও ফোন নাম্বার। তাজ মজা করে সেই নাম্বারটাই ইশারায় বলে দেয়। নাম্বার পেয়েই কিছুক্ষণ পর মেয়েটি নাম্বারটিতে কল করে। তখন অপর প্রান্ত থেকে সব রাগান্বিত কথা শুনতে হয় তাকে। তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। এদিকে তাজ ইতিমধ্যে একটা টিস্যুতে ছোট্ট করে সরি লিখে তার গন্তব্যে নেমে যায়। নামার আগে একবার চোখ টিপে দুষ্টুমিরও ইঙ্গিত দেয় সে। দুর্ভাগ্যবশত সেই দৃশ্যটি দেখে ফেলে তার মা, অর্থাৎ মেয়েটির মা। মায়ের বিস্মিত মুখ আর তাজের অপ্রস্তুত হাসি মিলেমিশে এক মজার পরিস্থিতি তৈরি করে। সেদিনই ছিল নয়নজোড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সৈয়দ তাজের প্রথম দিন। এটি মূলত সিলেটের সীমান্তবর্তী একটি গ্রাম। গ্রামের মানুষ নতুন ডাক্তারকে বরণ করতে যা আয়োজন করেছিল তা কোনো উৎসবের চেয়ে কম ছিল না। মিষ্টির প্যাকেট, ফুলের মালা, ব্যান্ড পার্টির সুর আর মানুষের উচ্ছ্বাসে চারপাশ মুখর হয়ে উঠেছিল। ডাক্তার তাজও কম যাননি। পরিচয়ের প্রথম দিনেই নিজ খরচে সবাইকে আইসক্রিম খাইয়ে বসেন। তারপরেই শুরু হয় এক অন্যরকম শোভাযাত্রা। গ্রামের মানুষ, স্বাস্থ্যকর্মী আর অন্যান্য গণ্যমান্য লোকদেরকে নিয়ে গ্রামের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে যায় জলকেলি। এমনকি গ্রামের চেয়ারম্যান সাহেবও শেষ পর্যন্ত সেই আনন্দ যজ্ঞে জড়িয়ে পড়েন। নয়নজোড়ার মানুষ খুব দ্রুতই বুঝে যায় এই ডাক্তার অন্যরকম। যেখানে বেশিরভাগ চিকিৎসকেরা শহরের আরাম ছেড়ে গ্রামে আসতে অনিচ্ছুক থাকে, সেখানে ডাক্তার সৈয়দ তাজ গ্রামটিকে নিজের মতো করে আবিষ্কার করছে। মানুষের সঙ্গে হাসছে, খেলছে, গল্প করছে, মাঠের মধ্যে খেলা করছে। নয়নজোড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই রোগীদের ভিড় বাড়তে থাকে, কিন্তু তাজের চিকিৎসা পদ্ধতি ছিল একটু আলাদা। তিনি প্রেসক্রিপশন লেখার আগে তার সামনে বসা মানুষটিকে ভালো করে বোঝার চেষ্টা করতেন। রোগের চেয়ে রোগীর জীবন, অভাব, খাদ্যাভ্যাস আর মানসিক অবস্থা তাকে বেশি ভাবাতো। অনেক বছর বিদেশে কাটিয়ে দেশে ফেরা এই চিকিৎসকের মা কিন্তু তখনও বিদেশেই ছিলেন। মাঝে মাঝে মায়ের সঙ্গে কথা বলতে বলতে তিনি জানাতেন, কিছু রোগীকে নিজের টাকায় ভালো খাবার কিনে দিয়েছেন তিনি, কারণ তার বিশ্বাস ছিল অনেক সময় ওষুধের আগে মানুষের দরকার একবেলা পুষ্টিকর খাবার। এক সন্ধ্যায় মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তাজ। হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সের দরজায় তীব্র কোলাহল শোনা যায়। গুরুতর আহত এক মানুষকে দ্রুত ভেতরে নিয়ে আসা হয়। তার শরীরে গুলির ক্ষত। আহত ব্যক্তিকে নিয়ে এসেছিল ভুনা ভাই নামের পরিচিত এক প্রভাবশালী মানুষ। পরিস্থিতি দেখে তাজ বুঝতে পারেন রোগীকে অবিলম্বে সদর হাসপাতালে পাঠানো দরকার। কিন্তু ভুনা ভাই নাছোড়বান্দা। নানা চাপ আর অনুরোধের পর শেষ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সেই জরুরি অপারেশনের ব্যবস্থা করতে হয়। রাতভর উত্তেজনা আর উদ্বেগের মধ্য দিয়ে সেই অপারেশন সম্পন্ন হয়। পরদিন সকালে ভুনা ভাই নিজেই মোটর বাইকে করে ডাক্তারকে ঘুরতে নিয়ে যান। গ্রামের আঁকাবাঁকা পথ, নদীর ধারের কাঁচা রাস্তা আর সীমান্তের কাছাকাছি বিস্তীর্ণ চর দেখাতে দেখাতে এক পর্যায়ে তিনি হঠাৎ থেমে যান। অপ্রত্যাশিতভাবে তিনি ডাক্তার তাজের পা ধরে ক্ষমা প্রার্থনা করেন। আগের রাতের চাপ প্রয়োগের জন্য তার অনুশোচনা ছিল স্পষ্ট। কথা প্রসঙ্গে ধীরে ধীরে সীমান্ত অঞ্চলের বাস্তবতাগুলো সামনে আসে। জানা যায় এলাকার বহু মানুষ এপার ওপারের পাচার চক্রের সঙ্গে জড়িত। মাঝে মধ্যেই সীমান্তরক্ষীদের গুলিতেও হতাহতের ঘটনা ঘটে। অর্থাৎ এপারের বিভিন্ন কমোডিটিস বা নিত্য প্রয়োজনীয় বস্তু ওপারে নিয়ে বিক্রি করা, বা ওপারে যেগুলো সহজলভ্য সেগুলোকে এপারে এনে বিক্রি করার এই ব্যাপারগুলোর সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের অনেকেই জড়িত থাকে।
অদ্ভুতভাবে বিষয়টি তাজকে ভীত না করে বরঞ্চ কৌতূহলী করে তোলে। ছোটবেলা থেকেই বই আর সিনেমার মাধ্যমে স্মাগলিং জগতের প্রতি তার একটা আগ্রহ ছিল। তবে সেই আগ্রহের পেছনে আরও একটা ব্যক্তিগত কারণ লুকিয়ে ছিল, যেটা সে কাউকে বলেনি। হাসতে হাসতে তাজ ইঙ্গিত দেয়, যদি কখনো রাতের অন্ধকারে পাচারের পথে যাত্রা হয় তাহলে তাকেও সঙ্গে নেওয়া যেতে পারে। শুরুতে সবাই সেটিকে রসিকতা ভেবেছিল, কিন্তু তাজের চোখে তখন অন্যরকম এক অনুসন্ধিৎসু আলো জ্বলছিল। সেই আলাপচারিতার মাঝেই বেরিয়ে আসে নতুন তথ্য। গত রাতের গুলিবিদ্ধ ঘটনার পেছনে নাকি ছিল বিশ্বাসঘাতকতার গল্প। সীমান্তের মালামালের পাচারের খবর গোপনে ফাঁস করে দিয়েছিল আফদাল নামের এক ব্যক্তি। পাচার চক্রের কাছে সে এখন সবচেয়ে বড় শত্রু। নয়নজোড়ার শান্ত আকাশের নিচে তখন নতুন এক রহস্যের সূচনা হয়ে গেছে। আর ডাক্তার তাজ অনুভব করেন, এই গ্রামে তার জন্য শুধু রোগী আর চিকিৎসাই নয়, অপেক্ষা করছে এমন এক অজানা গল্প, যার গভীরে হয়তো লুকিয়ে আছে সীমান্তে বিশ্বাসঘাতকতা এবং বহুদিনের অমীমাংসিত রহস্য। ভুনা ভাই কেবল গ্রামের প্রভাবশালী মানুষই ছিলেন না, সীমান্ত জুড়ে তার আর একটা পরিচয় ছিল। রাতের অন্ধকারে যে পরিচয় উচ্চারণ করা হতো ফিসফিস স্বরে, সেই পরিচয় ছিল একজন অভিজ্ঞ চোরাকারবারির। ডাক্তার সৈয়দ তাজের কৌতূহলের শেষ ছিল না। বই, সিনেমা, গল্পে পড়া সীমান্তের গোপন জগৎকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা তার বহুদিনের। অবশেষে এক রাতে ভুনা ভাই সেই ইচ্ছা পূরণে রাজি হয়ে যান। চাঁদহীন অন্ধকারে কয়েকজন মানুষকে নিয়ে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল তারা। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরের কুকুরের ডাক। সবাই অপেক্ষা করতে থাকে নির্দিষ্ট সংকেতের জন্য। কিছুক্ষণ পর অন্ধকারের ভেতরে একটা ক্ষীণ শব্দ শোনা যায় যে সব ক্লিয়ার আছে, সংকেত এসে গেছে। অত্যন্ত দক্ষতায় কয়েকজন মানুষ কাঁটাতারের বেড়ার একটা নির্দিষ্ট অংশ পেরিয়ে ওপারে চলে যায়। কিছুক্ষণ পর বিভিন্ন মালামাল নিয়ে ফিরে আসে তারা। পুরো কাজটাই এমন নিপুণতায় সম্পূর্ণ হয় যেন বহুবার অনুশীলিত কোনো নাটকের দৃশ্য মঞ্চায়িত হচ্ছে। সেই অভিযানে তাদের সঙ্গে পরিচয় হয় পল্টু দাদার। প্রাণখোলা ওপারের মানুষটি অতিথি আপ্যায়নে বিশ্বাসী। তার দেওয়া বিয়ারের ক্যান হাতে নিয়ে সীমান্তের রাত, অন্ধকারের মাঠ আর মানুষের অদ্ভুত জীবনযাত্রা দেখতে দেখতে তাজ যেন বাস্তবের চেয়েও বড় কোনো গল্পের মধ্যে প্রবেশ করে। রাত গভীর হতে থাকে। ঠিক তখনই দূরের একটা বাড়ি থেকে কান্না আর চিৎকারের শব্দ ভেসে আসে। পেশাগত প্রবৃত্তি মুহূর্তেই সব কৌতূহলকে সরিয়ে দেয়। ডাক্তার তাজ দৌড়ে পৌঁছে যায় সেই বাড়িতে। দেখা যায় মধ্যবয়স্ক এক ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন। মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। চারপাশে আতঙ্কিত তার পরিবার। সৈয়দ তাজ দ্রুত সিপিআর শুরু করেন, কিন্তু শুধু বুকে জোরে প্রেস করা নয়, তিনি এক অভিনব উপায় ব্যবহার করেন। মোবাইল ফোনে নির্দিষ্ট টেম্পোর একটা গান চালিয়ে দেন তিনি, এবং সেই তাল শুনে শুনে বুকে চাপ দিতে থাকেন যাতে ছন্দ নষ্ট না হয়। অসুস্থ লোকটির ছেলেমেয়েরা বিস্মিতভাবে তাকিয়ে থাকে সেদিকে। একজন ডাক্তার যেন জরুরি চিকিৎসার মাঝেও অদ্ভুত শান্ত। কয়েক মিনিটের উত্তেজনাপূর্ণ প্রচেষ্টার পর পরিস্থিতিতে সামান্য উন্নতি দেখা যায়। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। আহত ব্যক্তিকে দ্রুত গাড়িতে তোলা হয়। লোকটির মেয়ে, যার নাম ছিল মমতাজ বানু, উদ্বিগ্ন চোখে ডাক্তারকেও সঙ্গে যেতে অনুরোধ করেন, কিন্তু সীমান্তবর্তী জটিল অবস্থান, পরিচয় এবং কাগজপত্রের কারণে ডাক্তার তাজ সেই যাত্রায় অংশ নেন না। হাজার হোক, তিনি কিন্তু অবৈধভাবেই এখানে এসেছেন। অ্যাম্বুলেন্স অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। পরদিন খবর আসে লোকটি বিপদমুক্ত হয়ে গেছে। একটি পরিবার নতুন জীবন ফিরে পায়। আর সেই পরিবারের মেয়ে মমতাজ বানুর মনে জন্ম নিয়েছে অন্যরকম এক প্রশ্ন, এই ডক্টর সৈয়দ তাজ আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে পল্টুর দাদার সঙ্গে যোগাযোগ করে। পল্টুর মুখে শোনা যায় তাজের অদ্ভুত জীবন, গ্রামের মানুষের জন্য তার ভালোবাসা আর পাগলামি এবং হাস্যরসের গল্প। ধীরে ধীরে মমতাজ বুঝতে পারে ডাক্তারকে সে ভুলতে পারছে না। অন্যদিকে তাজও অদ্ভুতভাবে মমতাজকে মনে করতে থাকে। দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল একটি আন্তর্জাতিক সীমান্ত। তাজ ভারতের ভিসার জন্য আবেদন করে, কিন্তু সরকারি প্রক্রিয়া বেশ ধীর এবং তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, অন্তত 2-3 মাসের আগে হবে না। এদিকে মমতাজ দিন দিন অস্থির হয়ে ওঠে। সে পল্টু দাদার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও খুব বেশি সাড়া পায় না। তার বড় ভাই খালেদ এ ধরনের কোনো সম্পর্কের পক্ষপাতী ছিলেন না, তবুও অনুভূতির উপর নিষেধাজ্ঞা জারি করা যায় না। একদিন বিকেলে মমতাজ সীমান্তের কাছে গিয়ে ডাকাডাকি করতে থাকে। পরিচিত কাউকে না পেয়ে এক বাংলাদেশি শ্রমিকের সঙ্গে কথা হয় তার। সেখান থেকে মমতাজ জানতে পারে নয়নজোড়া গ্রামের সেই ডাক্তারের পুরো নাম। ঠিক সেই সময়ে সীমান্ত রক্ষীদের টহল দিতে দেখা গেলে শ্রমিকটি প্রাণপণে দৌড়ে পালাতে বাধ্য হয়। সেদিন সেই শ্রমিক খবর নিয়ে পৌঁছে যায় তাজের কাছে। মমতাজ তাকে খুঁজছিল, এটা জানতে পেরে তাজ খুব খুশি হয়ে যায়। সেই রাতেই আবারও সীমান্তের পথে বের হয় সে।
পল্টু দাদার ফোন আসে। ভুনা ভাইয়ের বারণ সত্ত্বেও তাজ চলে যায় মমতাজ বানুর বাড়ির কাছে। কিন্তু সমস্যা ছিল মমতাজের বাড়িতে। সেখানে উপস্থিত ছিল তার ভাই খালেদ, যে কিনা প্রেম ভালোবাসার ঘোরতর বিরোধী। পরিস্থিতি সামলাতে পল্টুদা কৌশল অবলম্বন করেন। একটি জরুরি বিষয়ে কথা বলার অজুহাতে খালেদকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নেন। সুযোগটি কাজে লাগিয়ে নিঃশব্দে বাড়িতে পৌঁছে যায় তাজ। দীর্ঘ প্রতীক্ষার পর মুখোমুখি হয় দুজনে। সময় যেন থমকে দাঁড়ায়। মমতাজ জানায় তার মা 4 বছর আগে স্ট্রোকে মারা গেছেন। বর্তমানে সে কেমিস্ট্রির প্রথম বর্ষে পড়ছে। তারা কলকাতা থেকেই এখানে এসেছে। তাজও নিজের জীবনের গল্প খুলে বলে। মাত্র 6 বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়েছিল। তারপর তার বাবার সঙ্গে আর যোগাযোগ হয়নি তাজের। শুধু তার বাবার নামটাই তার কাছে রয়ে গেছে, সৈয়দ জাহাঙ্গীর আলম। শোনা যায় তিনি ভারতের কোথাও বাস করেন, কিন্তু কোথায় আছেন তা কেউ নির্দিষ্টভাবে জানে না। সৈয়দ তাজ স্বীকার করে সীমান্ত অঞ্চলে আসার পেছনে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তার একটা গোপন উদ্দেশ্যও ছিল, স্মাগলারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে কোনো একদিন ভারতে প্রবেশ করে নিজের বাবাকে খোঁজ করা। মূলত এ কারণেই সে ভুনা ভাইয়ের সঙ্গে ভারতে এসেছিল। এতদিনের গোপন সত্য প্রথমবারের মতো অন্য কাউকে বলা হলো। কথা ছিল খালেদকে আটকে রাখবে পল্টুদা, এই ফাঁকে বের হয়ে যাবে তাজ। কিন্তু খালেদ পল্টুকে ইগনোর করে বাসায় চলে আসে। ফলে বাসাতে আটকে পড়ে যায় তাজ। ওরা ভাবে খালেদ ঘুমিয়ে পড়লে তাজ চলে যাবে, তাই নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এর ফাঁকে মমতাজ রান্নাঘর থেকে খাবার এনে সাজাতে যায়। হঠাৎ বাইরে দরজার শব্দ। খালেদ নিজের বোনকে গভীর রাতে এভাবে মিষ্টি আর ফল ট্রেতে সাজিয়ে রুমের ভেতরে নিয়ে যেতে দেখে চমকে যায়। মমতাজ দ্রুত স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। খাবারের প্লেটগুলো সামনে সাজিয়ে এমন ভান করে যেন নিজের জন্যই সব প্রস্তুত করছে। এদিকে অভ্যাসবশত নয়, সম্পূর্ণ আত্মরক্ষার তাগিদে সৈয়দ তাজ আশেপাশে লুকানোর জায়গা খুঁজতে থাকে। অবশেষে খাটের নিচের অন্ধকার ফাঁকা স্থানটি সবচেয়ে নিরাপদ মনে হয় তার কাছে। সে সেখানে গিয়ে শুয়ে পড়ে। মমতাজের সাথে দরজা খুলে ঘরে প্রবেশ করে খালেদ। আর খাটের নিচে নিঃশ্বাস আটকে শুয়ে থাকা ডাক্তার সৈয়দ তাজ বুঝতে পারে সীমান্ত পেরোনোর চেয়েও কঠিন কাজ হয়তো এখন কয়েক মিনিট সার্ভাইভ করা। খালেদ প্রাথমিকভাবে বের হয়ে গেলেও তার সন্দেহ ধীরে ধীরে বাড়তে থাকে। রাত যত গভীর হচ্ছিল ততই তার মনে হচ্ছিল বোনের আচরণে কোথাও কোনো অস্বাভাবিকতা লুকিয়ে আছে। অন্যদিকে খাটের নিচে লুকিয়ে থাকা সৈয়দ তাজও বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি শুরু হয়েছে। ভয় আর অস্বস্তিতে বুক ধড়ফড় করছিল তাজের। নিজেকে শান্ত রাখার জন্য আস্তে আস্তে কিছু দোয়া পড়তে থাকে সে। মূল উদ্দেশ্য ছিল মমতাজকে সাহস জোগানো, যেন আতঙ্কে সে কোনো ভুল না করে। এমন সময় দরজায় আবারও জোরে ধাক্কা পড়ে। খালেদ জানিয়ে দেয় সেদিন রাতে সে বোনের ঘরেই ঘুমাবে। মমতাজের মুখের রক্ত যেন শুকিয়ে যায়। কিছুক্ষণ পর খালেদ ঘরে ঢুকে চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়, এমনকি বাথরুমেও উকি দিয়ে দেখে কেউ লুকিয়ে আছে কিনা। তারপর মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তবে খালেদ আসার আগেই ওয়ার্ড্রোবের ভেতরে নিঃশব্দে শুয়ে পড়ে তাজ। একদিকে ঘুমিয়ে থাকা খালেদ, অন্যদিকে আতঙ্কে জেগে থাকা দুই তরুণ তরুণী। রাত যেন শেষই হতে চাইছিল না। অবশেষে ভোরের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢোকে। সকালের নাস্তা পরিবেশন করতে গিয়ে মমতাজের হাত থেকে একটি গ্লাস ভেঙে পড়ে যায়। খালেদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তার সন্দেহ যেন আরও গভীর হয়। তবে ভাগ্য সেদিন মমতাজকে সহায়তা করেছিল। কিছুক্ষণ পর তার বাবা ছোট বোনকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যান। খালেদও চাকরির কাজে বাইরে চলে যায়। বাড়ি ফাঁকা হতেই মমতাজ দ্রুত ঘরে ফিরে আসে। দীর্ঘ রাতের ক্লান্তিতে সে ওয়ার্ড্রোবের ভেতরে বড় ক্যাবিনেটে ঘুমিয়ে থাকা তাজকে বের করে। আস্তে আস্তে তাকে জাগিয়ে দেয় এবং নিজ হাতে নাস্তা খাইয়ে দেয়। এই ছোট্ট মুহূর্তটুকু যেন তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শান্ত সকাল হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর, দূরের প্রকৃতি, বাতাসে ভেসে আসা মাটির গন্ধ, সব মিলিয়ে চারপাশ যেন এক স্বপ্নময় পরিবেশের অবতারণা করে। হাঁটতে হাঁটতে একসময় তাজ নিজের অনুভূতির কথা মমতাজের কাছে প্রকাশ করে। মমতাজও নীরবে শুনতে থাকে। তারপর মৃদু হাসিতে সম্মতি জানায়। অনেকদিন ধরে বুকের ভেতরে জমে থাকা অদৃশ্য কথাগুলো সেদিন যেন ভাষা খুঁজে পায়। তাজ স্বীকার করে প্রথম যেদিন মমতাজকে দেখেছিল সেদিন বিদায়ের মুহূর্তে অদ্ভুত এক শূন্যতা অনুভব করেছিল। মনে হয়েছিল কেউ অজান্তেই তার কাছ থেকে মূল্যবান কিছু নিয়ে চলে যাচ্ছে। মমতাজও একই অনুভূতির কথা জানায়। তারও মনে হয়েছিল বিদায়ের সময় নিজের হৃদয়ের একটা অংশ যেন তাজের কাছেই রেখে এসেছে সে। এরপর আর লুকোছাপা করার কিছু ছিল না। মমতাজ নিজের বাবার কাছে বিষয়টি খুলে বলে। মমতাজের বাবা দীর্ঘক্ষণ ভেবে সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন যে মানুষ নিঃস্বার্থভাবে অপরিচিত মানুষের জীবন বাঁচায়, দরিদ্রদের পাশে দাঁড়ায় এবং মানুষের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারে, তাকে অবহেলা করার কোনো কারণ নেই।
কিন্তু খালেদ এত সহজে বোনের প্রেমে রাজি হয় না। সে ভিনদেশে বোনের বিয়ে দিতে রাজি ছিল না। সে দৃঢ়ভাবে জানিয়ে দেয় 7 দিনের মধ্যে এর চেয়েও ভালো ছেলে খুঁজে বের করে নিজের বোনের বিয়ে দেবে সে। এই অবস্থায় নতুন এক অধ্যায় শুরু হয়। তাজের মা বিদেশ থেকে দেশে ফিরে আসে। ছেলের মুখে মমতাজের কথা বহুবার শুনেছেন তিনি, ছবিও দেখেছেন। ছবি দেখে মেয়েটিকে তার ভালো লেগেছে। শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং মেয়েটির চোখে তিনি এক ধরনের আন্তরিকতা দেখতে পান। এদিকে মমতাজ খালেদের আপত্তির কথা তাজকে জানায়। তাজ উদ্বিগ্ন হয়ে পড়লে তার মা তাকে আশ্বস্ত করেন। সৌভাগ্যক্রমে তার মা ছিল লন্ডনের নাগরিক। তার বৈধ ভিসা ছিল ভারতে যাওয়ার, এবং এজন্য তিনি 1 সপ্তাহের মধ্যেই ভারতে যাওয়ার প্রস্তুতি নেন। সেই সুযোগে আনুষ্ঠানিকভাবে মমতাজের পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করা হয়। ভুনা ভাই সহ গ্রামের অন্যান্য সবাই বিষয়টি শুনে খুব খুশি হয়ে যায়। নয়নজোড়ার মানুষজন যেন এই সম্পর্কটিকে নিজেদের সম্পর্ক হিসেবেই দেখতে শুরু করেছিল। কয়েকদিন পর তাজের মা সরাসরি মমতাজদের বাড়িতে যায়। শান্ত, ভদ্র এবং আন্তরিক আচরণে খুব অল্প সময়ের মধ্যেই তিনি সবার মন জয় করে নেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে খালেদের মনও নরম হতে শুরু করে। সে বুঝতে পারে সৈয়দ তাজ কেবল একজন ডাক্তার নন, দায়িত্বশীল, সৎ এবং পরিবারকে মূল্য দিতে পারেন এমন একজন মানুষ। শেষ পর্যন্ত আপত্তির দেয়াল ভেঙে যায়, পরিবারের সম্মতি মেলে। খবরটি শোনার পর মমতাজের আনন্দ যেন সামলানো কঠিন হয়ে পড়ে। তার চোখে তখন ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন। তবে একটা বাস্তব বিষয়ও সামনে ছিল: 2 দেশের কাগজপত্র, যাতায়াত এবং দীর্ঘ ভিসা প্রক্রিয়া। পরিবারের আলোচনায় সিদ্ধান্ত হয় আনুষ্ঠানিক কাবিন আগে সম্পন্ন করা হবে। এতে পরবর্তী ভিসা প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ হবে এবং সম্পর্কটিও আইনগত ভিত্তি পাবে। সবকিছু যেন ধীরে ধীরে সুন্দর পরিণতির দিকে এগোতে থাকে। কিন্তু সীমান্তের 2 পাশে দাঁড়িয়ে থাকা 2 পরিবারের অজান্তেই অতীতের একটি রহস্য নীরবে জেগে উঠেছিল। সৈয়দ তাজ এখনও তার বাবা সৈয়দ জাহাঙ্গীর আলমের খোঁজ পায়নি, আর ভাগ্য যেন সেই হারিয়ে যাওয়া নামটিকে খুব শীঘ্রই আবার তার জীবনের কেন্দ্রে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। সময়ের সঙ্গে সঙ্গে যে রহস্যটি বছরের পর বছর অমীমাংসিত ছিল, সেটিরও একদিন শেষমেশ সন্ধান মিলেছিল। মমতাজ বানুই খুঁজে বের করেছিল সৈয়দ জাহাঙ্গীর আলমকে। অনেক খোঁজখবর, পরিচিত মানুষের সূত্র আর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই হারিয়ে যাওয়া মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। ফেসবুকে মেসেজ দেখে বিচ্ছেদের পর বহু বছর পর ছেলের কথা শুনে তিনি আর দূরে থাকতে পারেননি। ফিরে আসার সিদ্ধান্ত নেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এদিকে 2 পরিবারের সম্মতিতে ফোনে ভিডিও কলে কাবিন সম্পন্ন করা হয়। সীমান্তের 2 প্রান্তে বসে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনেরা আনন্দে ভেসে যায়। সেদিন রাতেই ছোট্ট এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আলো, আঁধারি, গান আর আনন্দে ভরে উঠেছিল চারপাশ। গ্রামের মানুষ বহুদিন পর এমন উৎসব দেখছিল। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেছিল সোশ্যাল মিডিয়ায় পরিচিত ভাইরাল নৃত্যশিল্পী মেধাও। উৎসবের আবহে যেন সবাই কিছু সময়ের জন্য দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল। কিন্তু আনন্দের আড়ালে রাতেই আরেকটি অন্ধকারের গল্প এগিয়ে আসছিল। ভুনা ভাই সেই রাতে আফদালের বিরুদ্ধে শেষ হিসাব চুকিয়ে দিতে বের হয়েছিল। অন্যদিকে কাবিনের রাত, নতুন জীবনের প্রথম রাত। নেটওয়ার্ক বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। ভিডিও কলে কথা বলতে গিয়ে মমতাজের মুখটা স্পষ্ট দেখতে পারছিল না তাজ। ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছিল তার চেহারাটা। তাজের মনটা মেনে নিতে পারেনি যে মানুষটির জন্য এত পথ চলা, এত অপেক্ষা, এত স্বপ্ন, তার সঙ্গে জীবনের এই বিশেষ রাতটি অস্পষ্ট পর্দার আড়ালে কাটানো অসম্ভব মনে হচ্ছিল। অবশেষে চিরচেনা পাগলামির মতোই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। সীমান্ত পার হয়ে মমতাজের কাছে যাবে সে। মমতাজ ভীষণ রেগে যায়। তাজকে তার বাড়িতে দেখে সে অনেক বোঝায় যে এত ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সীমান্ত রক্ষীরা, এছাড়াও চোরা কারবারিরা বিভিন্ন সময় বর্ডারে বিভিন্ন ধরনের গোলাগুলির ঘটনা ঘটায়। কিন্তু তাজ হেসে জানিয়েছিল আর কখনো সেরকম করবে না। এরপরে সবসময় বৈধভাবে ভিসা পাসপোর্ট দেখিয়েই আসবে। এটাই হবে তার শেষ পাগলামি, এরপরে আর নয়। ভালোবাসার মানুষটির পাশে কয়েক ঘন্টা বসে থাকাটাই ছিল তার একমাত্র ইচ্ছা। রাগ, অভিমান, আনন্দ আর ভালোবাসা মিশে এক অদ্ভুত রাত কাটে তাদের। কিন্তু ফেরার সময় মমতাজের বুকের ভেতরে হঠাৎ অকারণ অস্বস্তি জন্ম নেয়। রাস্তার পাশে একটা কালো বিড়ালকে দ্রুত ছুটে যেতে দেখে সে। অত্যন্ত সাধারণ একটি ঘটনা, তবুও তার মন খারাপ হয়ে যায়। সে আবার ফিরে যায় সীমান্তের দিকে। তাজকে আটকিয়ে তাকে অনুরোধ করে আজ রাতে আর ফিরে না যেতে, সকাল হলে যেন যায়, আর একটু থাকুক। কিন্তু তাজ তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ রাত যত গভীর হচ্ছে ঝুঁকিও তত বাড়ছে। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও তাজকে বেশ খানিকটা এগিয়ে দিয়ে মমতাজ ফিরে যায়। আর ঠিক সেই সময়ই সীমান্তের কাছে শুরু হয় গোলাগুলি। ভুনা ভাইয়ের দল এবং আফদালের লোকজন মুখোমুখি বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। চারিদিকে প্রকম্পিত হয়ে ওঠে গুলির শব্দে।
অন্ধকার রাত, ছুটে চলা মানুষ, আতঙ্ক আর বিশৃঙ্খলার মধ্যে কেউ বুঝতেই পারেনি কখন কোথায় কিভাবে সবকিছু বদলে গেল। হঠাৎ একটা গুলি এসে বিদ্ধ করল সৈয়দ তাজকে। দৌড়ে কাঁটাতার পার হয়ে নিজের স্বামীর কাছে চলে আসে মমতাজ। ভাগ্যের নির্মম পরিহাসে আরেকটি প্রাণঘাতী আঘাতে হারিয়ে যায় মমতাজও। যে দুই মানুষ কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে ভালোবাসাকে জয় করতে চেয়েছিল, তারা চলে গেল এমন এক জগতে যেখানে কোনো সীমান্ত নেই, কোনো ভিসা পাসপোর্ট লাগে না, কোনো অনুমতিও লাগে না, কাঁটাতারের বেড়াও লাগে না একে অপরের মিলনের জন্য। শুধু মুক্ত আকাশ আর অনন্ত শান্তি। তাজ এবং মমতাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নয়নজোড়া যেন স্তব্ধ হয়ে যায়। মাত্র কয়েক মাসে যে দুই মানুষ দুই গ্রামের প্রতিটি হৃদয়ে জায়গা করে নিয়েছিল, তাদের অনুপস্থিতি কেউ মেনে নিতে পারেনি। নয়নজোড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দাটা নীরব হয়ে যায়। খালের পাড়ে আর শোনা যায় না তাজের হাসি। গ্রামের পথগুলো যেন আগের চেয়ে অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। সবচেয়ে ভারী দৃশ্য ছিল একজন পিতার। সৈয়দ জাহাঙ্গীর আলম দাঁড়িয়েছিলেন সন্তানের লাশের পাশে। মানুষ বলে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা পাহাড় নয়, সমুদ্র নয়, একজন বাবার কাঁধে সন্তানের লাশ। সেদিন তিনি বহন করেছিলেন সেই ওজনটি, আর কোনো শব্দ খুঁজে পাননি। ভুনা ভাই বেঁচে ছিলেন, কিন্তু সেই বেঁচে থাকা ছিল মৃত্যুর চেয়েও কঠিন। নিজের সিদ্ধান্ত, নিজের রাগ আর নিজের পথের পরিণতি তিনি প্রতিদিন নতুন করে অনুভব করতে থাকেন। ক্রমে ক্রমে বাস্তবতা আর স্মৃতির সীমারেখা তার কাছে ঝাপসা হয়ে যেতে থাকে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ভুনা ভাই। শেষ পর্যন্ত তার ঠাঁই হয় একটা মানসিক চিকিৎসা কেন্দ্রে। অনেক সময় তাকে একা একা বসে থাকতে দেখা যায়। কখনো হেসে ওঠেন, আবার কখনো শূন্যে তাকিয়ে ডাক্তার তাজের নাম ধরে ডাকতে থাকেন। গ্রামের মানুষ সৈয়দ তাজ এবং মমতাজ বানুর কবর পাশাপাশি নির্মাণ করেছিল। সময়ের সঙ্গে সেই স্থানটিও একটি প্রতীকে পরিণত হয়। মানুষ তার নাম দিয়েছিল তাজমহল। সেখানে আজও কেউ ফুল রেখে যায়, কেউ নীরবে দোয়া করে, কেউ বা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, ভালোবাসা কখনো কখনো জীবনের চেয়েও বড় হয়ে ওঠে। প্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও। এই গল্পটা কিন্তু ভালোবাসার ছিল, কিন্তু শুধুই ভালোবাসার নয়, এটি মানুষের জন্য বেঁচে থাকার গল্প। সীমান্তের কাঁটাতার মানুষকে আলাদা করতে পারে, কিন্তু দুটো হৃদয়কে নয়। আসলে আমাদের মনে রাখতে হবে, অবৈধ পথ যতই রোমাঞ্চকর মনে হোক না কেন, তার শেষ প্রান্তে প্রায়ই অপেক্ষা করে অন্ধকার। আর একটা সত্য কখনো বদলায় না, মানুষ চলে যায় কিন্তু তার ব্যবহার থেকে যায়। সৈয়দ তাজ কোনো প্রাসাদ রেখে যায়নি, কোনো সম্পদও নয়, কিন্তু সে রেখে গিয়েছিল মানুষের মুখের হাসি, বাঁচিয়ে দেওয়া জীবন আর নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতিগুলো। মমতাজ রেখে গিয়েছিল অপেক্ষার সৌন্দর্য, বিশ্বাসের শক্তি আর হৃদয়ের সাহস। হয়তো এ কারণেই তাদের প্রেমের উপাখ্যান কখনো শেষ হয়নি। তারা বেঁচে আছে নয়নজোড়ার মানুষের স্মৃতিতে, বেঁচে আছে প্রতিটি ভালোবাসার গল্পে, আর বেঁচে থাকবে যতদিন মানুষ বিশ্বাস করবে সত্যিকারের ভালোবাসা দূরত্বে হারায় না, মৃত্যুতেও শেষ হয় না। আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, এবং এরকম আরও বাংলা কন্টেন্টের এক্সপ্লেনেশন দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।